আজকের পাঠে থাকছে মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের আয়নীয় এবং সমযোজী বন্ধন এই চ্যাপ্টারটি, এবং এই চ্যাপ্টারের এই প্রশ্নগুলো পার্ট 1 এ থাকছে। প্রথম প্রশ্ন কি আছে, রাসায়নিক বন্ধন কাকে বলে, রাসায়নিক বন্ধন কয় প্রকার ও কি কি। এই প্রশ্নটি কোনো পরীক্ষায় পড়ে না, জাস্ট বোঝার জন্য। দ্বিতীয় প্রশ্ন কি আছে, তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা বলতে কি বোঝো। 2 দাগে আছে কি, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন কাকে বলে। 3 নম্বর আছে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ কাকে বলে। 1 নম্বর প্রশ্নটি কি আছে যে রাসায়নিক বন্ধন কাকে বলে। রাসায়নিক বন্ধন কাকে বলে, যে আকর্ষণীয় বলের প্রভাবে 2 বা ততোধিক পরমাণু কোনো অণু বা আয়নীয় জোটে সুসংবদ্ধ হয়ে অবস্থান করে তাকে বলা হয় কি, রাসায়নিক বন্ধন। এক্সাম্পল কি, সোডিয়াম একটা পরমাণু এবং ক্লোরিন একটা পরমাণু। এই সোডিয়াম এবং ক্লোরিন পরস্পর কি হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে কি উৎপন্ন হচ্ছে, NaCl। তাহলে এই যে পরস্পর যুক্ত হয়ে যাওয়ার ঘটনা, এটাকেই বলা হয় কি, রাসায়নিক বন্ধন। দেখো এক্ষেত্রে কি হতে পারে, 2টি পরমাণু বা 3টি পরমাণু বা 4টি পরমাণু একসঙ্গে জোটবদ্ধ হয়ে অবস্থান করতে পারে। যেরকম বাস্তব এক্সাম্পল কি, দেখা যাচ্ছে যে রুবিনা, কারিমা এবং ঝিলিক একসঙ্গে কি করলো, একটা ফ্রেন্ড সাইকেল তৈরি করলো, এবং তারা একসঙ্গেই সমস্ত জায়গায়, স্কুলে বলো টিউশনিতে বলো, সব একসঙ্গে জোটবদ্ধ হয়ে যাতায়াত করলো। এই একসঙ্গে থাকাটাকে বলা হচ্ছে কি, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কয় প্রকার, কি কি। রাসায়নিক বন্ধন হচ্ছে 3 প্রকারের। কি কি, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন, আর একটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। এর মধ্যে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন এই দুটো মাধ্যমিকের সিলেবাসে আছে, কিন্তু এই অসমযোজী বন্ধনটা মাধ্যমিকের সিলেবাসে নেই, তাই অসমযোজী বন্ধনটা আমাদের পড়ার কোনো দরকার নেই। 2 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো, 2-1 দিয়ে দেওয়া আছে তড়িৎ যোজ্যতা বলতে কি বোঝো। 2 দিয়ে দেওয়া আছে কি, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বলতে কি বোঝো। 3 নম্বরে আছে কি, তড়িৎযোজী বা আয়নীয় যৌগ বলতে কি বোঝো। এই যে 3টি প্রশ্ন দেওয়া আছে, এই 3টি প্রশ্নের উত্তর কিন্তু একই উত্তর আসবে। দেখে মনে হচ্ছে খুবই বড়, বুঝতে পারলে খুবই সোজা এবং খুবই বোঝার জিনিস। বাস্তব উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেবো। এই প্রশ্নটা পড়ার আগে একটা নিজেদের মানে মানুষের জীবনের বৈশিষ্ট্য একটু বলি। মানুষ কি চায়, প্রত্যেকটা মানুষই চায় প্রচুর সম্পদের অধিকারী হোক। যার যত সম্পদ বেশি তার সম্মান তত বেশি, এটা বাস্তব। যদি তার প্রচুর অর্থ থাকে, যদি তার প্রচুর সম্পদ থাকে, তাহলে সে সমাজের কাছে খুবই একটা সম্মানীয় ব্যক্তি। যার টাকা নেই তার কোনো দাম নেই, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটা মৌল কি চাবে, যে তার সর্বস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকুক। কেন, মানুষের যদি টাকা থাকে তাহলে সে যেরকম সম্মান পাচ্ছে, সেরকম ভাবে শত্রু পক্ষের কোনো আক্রমণ তার উপর অত সহজে হবে না, কারণ সে অনেক টাকার মালিক, টাকা দিয়ে সবকিছু মেটাতে পারবে। ঠিক প্রত্যেকটা মৌল কি চাবে, তার সর্বস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকুক। 8টি ইলেকট্রন থাকলে কি হবে, সেই মৌলটা খুবই সুস্থিত হবে, সেই মৌলটা কারোর সঙ্গে বিক্রিয়া করবে না এবং তার সঙ্গে কেউ বিক্রিয়ায় জড়াতেও পারবে না। তাই মৌলগুলি চাই কি, তার সর্বস্থ কক্ষে 8টি ইলেকট্রন থাকুক। আর মানুষ চাই কি, তার প্রচুর অর্থ সম্পদ থাকুক। এই বাস্তব উদাহরণের সাহায্যে এই প্রশ্নটা পড়িয়ে দিচ্ছি। এই প্রশ্নটা পড়ার আগে আরো একটা জিনিস বোঝার দরকার, পর্যায় সারণী। পর্যায় সারণীতে হাইড্রোজেন কত নম্বরে অবস্থান করে, হিলিয়াম কত নম্বরে অবস্থান করে, সোডিয়াম কত নম্বরে অবস্থান করে, ক্লোরিন কত নম্বরে অবস্থান করে, এইগুলো অবশ্যই জানতে হবে। অর্থাৎ সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এদের প্রোটন সংখ্যা কত, এবং এই প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা থেকে তাদের ইলেকট্রন বিন্যাসটা শিখতে হবে। তারপরে কি, সেটা ধাতু না অধাতু সেটা শিখতে হবে, ক্যাটায়ন না অ্যানায়ন সেটা শেখার দরকার আছে। না হলে এই প্রশ্নগুলো বোঝা যাবে না, টোটালি বোঝা যাবে না, খুবই কঠিন লাগবে। তাই বারবার বলছি, পর্যায় সারণীটা ভালোভাবে পড়তে হবে। এখানে আমি একটা উদাহরণ নিচ্ছি, সোডিয়াম। এই সোডিয়ামের প্রোটন সংখ্যা কত জানি না, তাহলে সোডিয়াম কত নম্বরে অবস্থান করে, 11 নম্বরে অবস্থান করে। তাহলে এই 11 সংখ্যাটি কি, তার ইলেকট্রন সংখ্যা। এই ইলেকট্রন সংখ্যাটাকে ভাঙলে কি হবে, প্রথমে কত, 2 হবে, তারপরে কত, 8, তারপরে কত, 1। তাহলে সর্বস্থ কক্ষে কত আছে, 1 আছে।
ক্লোরিন কত নম্বরে অবস্থান করে? 17 নম্বরে অবস্থান করে। এটাকে যদি ভাঙা হয় তাহলে কত হবে? 2, তারপরে 8, তারপরে কত? 7। সর্বস্থকে কটা আছে? 7টি আছে। দেখো এবার সংজ্ঞার সঙ্গে সঙ্গে এখানে উদাহরণেও বুঝিয়ে দিচ্ছি, সংজ্ঞাটাও দেখবো উদাহরণটাও দেখবো। এখানে কি আছে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাস পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস, তাহলে নিকটতম সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কে আছে? তাহলে সোডিয়ামের নিকটতম আছে হচ্ছে নিয়ন, Ne। সোডিয়ামের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কে আছে? নিয়ন। নিয়নের ক্ষেত্রে নিয়ন কত নম্বরে থাকে? 10 নম্বরে থাকে। এই 10 নম্বরটাকে ভাঙলে কত হবে? 2, 8। তাহলে সর্বস্থকে কটা আছে? সর্বস্থকে 8টি ইলেকট্রন আছে। ক্লোরিনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস কে আছে? আর্গন, Ar। তাহলে আর্গন কত নম্বরে অবস্থান করে? 18 নম্বর। ভাঙলে কত হবে? 2, 8, 10, 8, 18। তাহলে আর্গনেরও সর্বস্থ কক্ষে কটি ইলেকট্রন আছে? 8টি ইলেকট্রন। তাহলে দেখো বলছে যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়। তাহলে প্রত্যেকটা মৌল কি করবে? তার নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস তার ইলেকট্রন বিন্যাসটা লাভ করবে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে এখানে সর্বস্থ কটা আছে? একটা। তাহলে সোডিয়ামের দরকার কটা? 7টা দরকার আছে। আর ক্লোরিনের কটা দরকার আছে? একটা দরকার আছে। দেখো এখানে মজার বিষয় যেটা, সোডিয়াম যদি 7টা ইলেকট্রন গ্রহণ করে তবে কত হবে? 8 হবে। ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তবে কত হবে? 8 হবে। আরো একটা বিষয় আছে, সোডিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে দিতে পারে তাহলে এই ইলেকট্রনটা থাকছে না, তখন কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সর্বস্থক কত আছে? 8। ঠিক আছে। ক্লোরিনের ক্ষেত্রে দেখো যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কত হচ্ছে? 8 হয়ে যাচ্ছে। 7 রেখে কত? 8। সোডিয়ামের কত ছিল? 1 ছিল। তাহলে সোডিয়ামের হয় একটা বর্জন করতে হবে, না হয়তো 7টা গ্রহণ করতে হবে। এই 7টা গ্রহণ করার থেকে একটা ইলেকট্রন বর্জন করাটাই সোডিয়ামের পক্ষে সুবিধা। তাই সোডিয়াম কি করবে? একটি ইলেকট্রন বর্জন করে দেবে। অন্যদিকে ক্লোরিন কি করবে? একটা ইলেকট্রন সহজেই গ্রহণ করে নেবে। তাহলে একটা ইলেকট্রন হয় গ্রহণ করতে হবে, আর না হয়তো 7টা ইলেকট্রন কি করতে হবে? বর্জন করতে হবে। একটা ইলেকট্রন গ্রহণ করে নিল, গ্রহণ করে নিলে কত হবে? ক্লোরিনেরও 8 হয়ে যাবে সর্বস্থ কক্ষে। যখনই এই ঘটনা ঘটবে, সোডিয়াম যদি একটা ইলেকট্রন বর্জন করে তাহলে সোডিয়ামের কি হবে? Na+ হবে। আর ক্লোরিনের ক্ষেত্রে কত হবে? Cl-। তার মানে কি সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে দিল মানে কি এই ইলেকট্রনটা থাকছে না। তাহলে Na+ এর ইলেকট্রন সংখ্যা এখন কত হচ্ছে? 8 আর 2 কত? 10 হচ্ছে। 2, 8, 10। ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে? Cl- আয়নে পরিণত হচ্ছে। তাহলে মাইনাস আয়নে যখনই পরিণত হচ্ছে এই একটা মাইনাস আছে মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করলো। আর একটা ইলেকট্রন গ্রহণ করা মানে ছিল কত? 17। 17 আর 1 হয়ে গেল কত? 18। 18টাকে ভাঙলে কত হবে? 2, 8, 8। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। যখনই একটা ইলেকট্রন সোডিয়াম কি করলো? বর্জন করলো, তখন এ হয়ে গেল কি? পজিটিভ, অর্থাৎ ক্যাটায়ন। অপরদিকে ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করলো তখন ক্লোরিনটা হয়ে গেল কি? নেগেটিভ, অর্থাৎ Cl- আয়ন, অ্যানায়ন। তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে দুটি বিপরীত তড়িৎধর্মী হয়ে যাচ্ছে এখানে। তাই বলছে কি নিকটতম নিষ্ক্রিয় গ্যাস পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়। দুটি বিপরীত তড়িৎধর্মী পরমাণু, দুটি বিপরীত তড়িৎধর্মী হয়ে যাচ্ছে। তো পজিটিভ যদি ছেলে হয় তাহলে নেগেটিভটা কি? মেয়ে। তাহলে দুটি বিপরীত তড়িৎধর্মী পরমাণু, একটি তার সর্বস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন অপরটির সর্বস্থ কক্ষে স্থানান্তরিত করে বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হয়ে স্থির তড়িৎ আকর্ষণের সাহায্যে যুক্ত হবে। কেন যুক্ত হবে? এখানে স্থির তড়িৎ আকর্ষণটা কি? স্থির তড়িৎ আকর্ষণটা কুলম্বের সূত্র, যখন পড়বো তখন আবার ওটা বলে দেবো। জাস্ট একটা বাস্তব উদাহরণে বুঝিয়ে দিচ্ছি। এটা কি? পজিটিভ, এটা কি? নেগেটিভ। এটাকে কি বললাম? ছেলে, এটাকে কি বললাম? মেয়ে। তাহলে এরা পরস্পর কি হবে? একটা ছেলে একটা মেয়ে যদি একটা জায়গায় থাকে তাহলে কি তারা নিঃসন্দেহে আকর্ষণ করবে। যদি দুটি মেয়ে থাকে বিকর্ষণ করবে, যদি দুটি ছেলে থাকে বিকর্ষণ করবে। কিন্তু একটা ছেলে একটা মেয়ে থাকলে কি করবে? আকর্ষণ করবেই 100%। তাহলে এইখানে কি আছে? পজিটিভ, এখানে কি আছে? নেগেটিভ। তাহলে এরা কি করবে? আকর্ষণ করবে। আর এই আকর্ষণের সাহায্যে এরা কি হবে? পরস্পর যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে কি হবে? Na
Cl একটা যৌগ গঠন করবে, এটাকেই বলা হবে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। এবং এদের মধ্যে যে বন্ধন গঠন হবে সেটা হবে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। এবারে সংজ্ঞাটা বলে দিচ্ছি। দেখো, এবারে সংজ্ঞাটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। সংজ্ঞাটা কি হবে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাস পরমাণুর মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়। তাহলে সোডিয়ামের সর্বস্থ কক্ষের ইলেকট্রন একটা, তাই এখানে একটা বিন্দু দিলাম। ক্লোরিনের ক্ষেত্রে সর্বস্থ কটা আছে? 7টা, তাই 7টি বিন্দু দিলাম। 2 4 6 এর আগে 7। এবার কি বলছে? দুটি বিপরীত তড়িৎধর্মী পরমাণু। বিপরীত তড়িৎধর্মী মানে কি? এটা এক আছে মানে কি? এটা হচ্ছে ধাতু। আর এটা 7 আছে মানে কি? এটা হবে অধাতু। তাহলে এইভাবে আমরা বলতে পারি বিপরীত তড়িৎধর্মী। আবার এই এক আছে মানে কি করবে? একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হবে, অর্থাৎ Na+ হবে। আর ক্লোরিন কি করবে? একটি ইলেকট্রন গ্রহণ করবে, তাই এটা অ্যানায়ন তৈরি হবে, Cl- হবে। তাহলে বিপরীত তড়িৎধর্মী পরমাণু। একটি তার সর্বস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন, এই একটা ইলেকট্রন কি করবে? বর্জন করে দেবে, এবং এই বর্জন করা মাত্রই ক্লোরিন সেটাকে গ্রহণ করে নেবে। তাই বলছে যে একটি তার সর্বস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন অপরটির সর্ববহিস্থ কক্ষে স্থানান্তরিত করে বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হয়ে, তাহলে যেই একটা ইলেকট্রন বর্জন করে দিল সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? Na+, আর ক্লোরিন কি হয়ে গেল? Cl-, একটা ইলেকট্রন গ্রহণ করলো বলে। এবং সঙ্গে সঙ্গে কি হলো? বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হয়ে স্থির তড়িৎ আকর্ষণের সাহায্যে পরস্পর যুক্ত হয়ে যাওয়ার ঘটনাকে বা যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় কি? তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। যখনই বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হচ্ছে তখনই কি হচ্ছে? স্থির তড়িৎ আকর্ষণের সাহায্যে যুক্ত হয়ে যাচ্ছে। যুক্ত হয়ে কি উৎপন্ন হচ্ছে? NaCl। যে উদাহরণটা একটু আগে দিলাম, যে একটা ছেলে এবং একটা মেয়ে যদি থাকে, যে পজিটিভ এবং নেগেটিভ, তখন কি করবে? আকর্ষণ বল কাজ করবে, এবং আকর্ষণ বল কাজ করলে তখনই বন্ধন গঠিত হবে, তার আগে বন্ধন গঠিত হবে না। এই যে স্থির তড়িৎ আকর্ষণের সাহায্যে পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় কি? তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। এবার যদি বলে যে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন কাকে বলে, তাহলে আমি এই পর্যন্ত বললাম স্থির তড়িৎ আকর্ষণের সাহায্যে পরস্পর যুক্ত। এই পর্যন্ত বলার পরে কি বলবো? যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে, যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন বলে। যদি তড়িৎযোজী বা আয়নীয় যৌগ বলতে কি বোঝো প্রশ্নটি পড়ে, তাহলে কি হবে? পরস্পর যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে, পরস্পর যুক্ত হয়ে যে বন্ধনের পরিবর্তে কি লিখে দেবো? বন্ধনের পরিবর্তে লিখে দেবো কি? যৌগ। পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ বলে।